আসসালামু আলাইকুম। হ্যাঁ, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা আমরা প্রথম ক্লাস যেটা করছি সেটার পরবর্তী পার্ট থেকে শুরু করব। আমরা লাস্ট ক্লাসে হচ্ছে ষড়রজ্জ নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা দ্বিতীয় পার্টে ঢুকবো, সেটা হচ্ছে বায়ু পরিবহন অঞ্চল। আমরা বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল নিয়ে পড়ছিলাম গত ক্লাসে। সেখানের মধ্যে আমরা পাইছিলাম কী কী জিনিস পাইছিলাম। বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চলের মধ্যে সবার প্রথমে ছিল সম্মুখ নাসার অন্ধ্র, তারপর ছিল ভেস্টিবিউল, তারপর নাসা গহ্বর, তারপর পশ্চাৎ নাসারন্ধ্র, নাসা গোলবিল, ওরোফেরিংস, তারপর হচ্ছে ষড়যন্ত্র দিয়ে আমরা শেষ করছিলাম। তারপর আজকে আমরা শুরু করবো যেটা দিয়ে, সেটা হচ্ছে বায়ু পরিবহন অঞ্চল। বায়ু পরিবহন অঞ্চল যেখানে আসবে সেখানে সবার প্রথমে যেটার কথা আসে সেটা হলো শ্বাসনালী বা ট্রাকিয়া। আমি যদি একটু জিনিসটা রিপিট করি, সেটা হলো আমরা যখন ছবিটা দেখছিলাম যে সি সিক্স মানে কি বলছিলাম, ষষ্ঠ সার্ভাইকাল কশেরুকা। সি6 লেভেল বরাবর সামনের দিকে এটা একটা লেভেল বরাবর ছিল আমাদের। এর সামনের দিকে এটার নিচের দিকে শুরু হয়েছিল হচ্ছে ট্রাকিয়া, আর এটার উপরের পার্টটাকে আমরা বুঝলাম ষড়যন্ত্র। তার মানে এটা হচ্ছে ষড়যন্ত্র, এটা হচ্ছে ট্রাকিয়া সামনের দিকে। বাট পিছনে যখন আমরা দেখছি তখন এখানে ছিল হচ্ছে ল্যারিঙ্গোফেরিংস ছিল, আর এখান থেকে শুরু হয়েছিল অন্ননালী। ঠিক আছে, তোমাদের যদি এটা মনে না থাকে পিছনের দিকে গিয়ে একটু দেখে নিবা। আচ্ছা, তাহলে এই যে ট্রাকিয়া বা শ্বাসনালী, এটা ষড়যন্ত্রের পর থেকে শুরু হয়। এটা অলমোস্ট 10 থেকে 12 সেন্টিমিটার লম্বা এবং 2 থেকে 2.5 সেন্টিমিটার ব্যাসের হয়। মানে লম্বাতে এটা প্রায় অলমোস্ট 12 সেন্টিমিটার 10 থেকে, আর এটার প্রস্থ বা ব্যাস যেটা, এটা হচ্ছে 2 থেকে 2.5 সেন্টিমিটার। এটা অনেকগুলো এরকম এই যে দেখো অনেকগুলো বলয় দিয়ে তৈরি হয়, এরকম ছোটো 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 অনেকটা চাকতির মতো অনেকগুলো বলয় দিয়ে তৈরি হয়। এই বলয়গুলো মেইনলি হচ্ছে এক একটা তরুণাস্থি। তাহলে তরুণাস্থি হচ্ছে তোমার 15 থেকে এরকম কয়টা তরুণাস্থি মিলে তৈরি হয় এরকম বলয়, বলা হচ্ছে যে 15 থেকে 20টা সি আকৃতির হায়ালিন তরুণাস্থি এটা গঠিত। তোমরা জানো সেটা সি শেপড হায়ালিন তরুণাস্থি আমরা পড়ছিলাম। আচ্ছা গেল, তন্তুময় টিস্যু দিয়ে এতে অর্ধবলয়গুলো আটকানো থাকে অনেকটা এরকম। আমি যদি দেখি অর্ধবলয়, এই যে এটা একটা অর্ধবলয় মনে করো, আমি যদি পাশ থেকে দেখি আর কি, এই অর্ধবলয়গুলো পিছনে দিয়ে গিয়ে এরকম একটা ফাইবার দিয়ে এরকম করে পেঁচানো থাকে, এটাকে বলা হয় এই কথাটা এখানে বলছে। তন্তুময় একটা টিস্যু দিয়ে অর্ধবলয়গুলো কী করা থাকে, আটকানো থাকে। এর অভ্যন্তরে সিলিয়াযুক্ত মিউকাস আবরণী থাকে। আমরা জানি এখানে প্রায় দেওয়ালে তোমার এখানে কি থাকবে, সিলিয়া থাকবে। সিলিয়া কেন থাকবে, যদি কোনো ভুলবশত কোনো ময়লা আবর্জনা যদি ভিতরে ঢুকে তাহলে ওগুলো যাতে আটকা পড়ে যায়, এই কারণে সিলিয়াগুলো এখানে পাওয়া যায় এবং সিলিয়ার সাথে মিউকাসও পাওয়া যায়। গেল, ট্রাকিয়ার কাজ কি হবে? ট্রাকিয়ার কাজ হলো এটা তরুণাস্থি নির্মিত হয়, কখনো চুপসে যাবে না। মানে এই জিনিসটা যেহেতু একটা তরুণাস্থি নির্মিত, তার মানে এটা সবসময় এরকম ওপেন থাকবে, এটা কখনো চুপসে যাবে না। যেটা তোমার এখানে ফাইবার দিয়ে তৈরি, এই যে পর্দা যেটা, এটা কিন্তু তোমার এখানে চুপসে যাওয়ার চান্স থাকে। আমরা জানি যে খাবার যখন খাই আমরা, এটার পিছনে কি আছে, অন্ননালী আছে। খাবার যখন খাই অন্ননালী পথে খাবারটা যখন ঢুকে অন্ননালী স্ফীত হয়ে ভিতরের দিকে ঢুকে যায় এরকম করে। তখন সেটা কাকে টান দিয়ে ঢুকে, এই যে ফ্যাব্রাস পর্দা যেটা আছে এটাকে টান দিয়ে ভিতরের দিকে ঢুকায়, যার ফলে এই জায়গাটা ন্যারো হয়ে গেছে। এই জায়গা যদি ন্যারো হয়ে যায় তখন খাবারটা মানে আমরা কিছু সময়ের জন্য নিঃশ্বাসটা নিতে পারি না। এই সময় মানে এই কারণে আমরা খাবার যখন গিলি তখন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদের নিঃশ্বাস বন্ধ থাকে। যারা বোঝো না আবার একটু খেয়াল করো, আমি বলতেছি। তাহলে ধরো এটা হচ্ছে তোমার সি শেপড হায়ালিন তরুণাস্থি, ঠিক আছে? এটা হচ্ছে সি শেপড হায়ালিন তরুণাস্থি, আর এটা হচ্ছে তোমার ফাইবারটা, এই যেটা হচ্ছে ফাইবার। আর তোমার পিছনের দিকে কী আছে, পিছনের দিকে আছে হচ্ছে একটা অন্ননালী, ঠিক আছে? অন্ননালীর পথে যখন খাবার ঢুকবে তখন কী হবে, অন্ননালী প্রসারিত হবে। অন্ননালী প্রসারিত হলে জিনিসটা এই দিক দিয়ে ভিতরে ঢুকে যাবে। এদিকে ভিতরে ঢুকলে সে কাকে টান দিয়ে ঢুকে যাবে, এই যে ফাইবার যেটা আছে এইটাকে টান দিয়ে ভিতরে ঢুকবে। তার মানে কি এই জায়গাটা এখন চুপসে গেছে, তার মানে এই পথে তখন আর নিঃশ্বাস আমরা নিতে পারি না। এই কারণে খাবার গিলার সময় আমরা কিছু সময়ের জন্য নিঃশ্বাস বন্ধ থাকে। এটা যখন পরিপাক আমি পড়াছিলাম তখন এই জিনিসটা আমি ডিটেলসে বলছিলাম। আচ্ছা যাই হোক, তাহলে আসো এবার। তাহলে এই তরুণাস্থিটা প্রথম কাজ, যে কাজটা হলো সেটা হলো এই তরুণাস্থি নির্মিত এই ট্রাকিয়া কখনো চুপসে যাবে না এবং এর মধ্যে দিয়ে বায়ু সহজে চলাচল করতে পারে। আবার অন্তঃপ্রাচীরে অবস্থিত যে সিলিয়াগুলো আছে, এই সিলিয়াগুলো কী করে, অবাঞ্ছিত খাদ্যবস্তু প্রবেশটাকে রোধ করে। এটার প্রাচীরে যে সিলিয়াগুলো আছে এই সিলিয়াগুলো কী করে, এটার অবাঞ্ছিত কোনো বস্তু যদি এখানে প্রবেশ করে প্রবেশটাকে বাধা দেয়, বা প্রবেশ করে ফেললে সেটাকে সে বাইরে বের করে দেয়। তাহলে এই যে এটা মনে করে একটা ট্রাকিয়া, এটা এইভাবে করে প্রায় অলমোস্ট 10 থেকে 12 সেন্টিমিটার নিচের দিকে নামে। একটা লেভেল পর্যন্ত এসে, এই লেভেল মনে করে একটা লেভেল পর্যন্ত আসলো, লেভেল পর্যন্ত এসে এই ট্রাকিয়াটা দুইটা ভাগে ভাগ হয়। এই যে ট্রাকিয়া যে দুইটা ভাগে ভাগ হয়, এই দুইটা ভাগকে বলা হয় ব্রঙ্কাস। ইংরেজিটা হয় এরকম, ব্রঙ্কাস।
তাহলে ট্রাকিয়ার পরে যেটা হবে সেটা হচ্ছে ব্রঙ্কাস। তাহলে এখন প্রথম প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে এই যে 10 থেকে 12 সেন্টিমিটার পরে গিয়ে ট্রাকিয়ার যে ভাগ হচ্ছে এটি কোন লেভেল বরাবর হয়? যেমন আমরা বলছিলাম এই জিনিসটা শুরু হয় কোন লেভেল থেকে, এটা আমরা বলছি C6 থেকে, মানে ষষ্ঠ সার্ভাইকাল কশেরুকা যেটা আছে আমাদের গ্রিভাই, ষষ্ঠ সার্ভাইকাল কশেরুকা থেকে এই জিনিসটা শুরু হয়। আর শেষ হবে কোথায় গিয়ে মনে রাখবা, এটা অলমোস্ট T4 কশেরুকা পর্যন্ত যায়। আমি বলছিলাম আমাদের যে শরীরের মেরুদণ্ড বরাবর যে কতগুলো কশেরুকা থাকে, এখানের মধ্যে অনেক ধরনের কশেরুকা পাওয়া যায়। এর মধ্যে আমাদের গলা বরাবর যেগুলো থাকে ওগুলোকে আমরা বলছিলাম সার্ভাইকাল কশেরুকা। সার্ভাইকাল কশেরুকা থাকে হচ্ছে 1 থেকে 7টা পর্যন্ত। যখন এগুলো শেষ হয়ে যাবে, যখন বুকের রিজিয়নটা শুরু হবে, বুকের রিজিয়নে যে কশেরুকাগুলো থাকে ওগুলোকে আমরা বলি থোরাসিক কশেরুকা। থোরাসিক কশেরুকা থেকে তখন থোরাক্স থেকে নামটা আসছে। থোরাসিক কশেরুকার যে টিটা এরকম এই টি থেকে শুরু হবে হচ্ছে থোরাসিক কশেরুকাগুলো, T1 থেকে শুরু করে T2 T3 এরকম প্রায় অলমোস্ট 12 জোড়া থাকে। 12 জোড়া মানে হচ্ছে T12 পর্যন্ত, মানে 12 জোড়া না, 12টা থাকে T12 পর্যন্ত। তাহলে T1 থেকে T12, এই T1 থেকে T12-এর T4 বরাবর যে লেভেলটা আছে, এই T4 লেভেলে গিয়ে তোমার যে ট্রাকিয়াটা আছে এই ট্রাকিয়াটা দুই ভাগে ভাগ হয়। যে দুই ভাগে ভাগ হয় এই দুই ভাগকে আমরা বলি ব্রঙ্কাস। বুঝতে পারছি জিনিসটা? তাহলে হোয়াট ইজ ব্রঙ্কাস? এই যে T4 কশেরুকা থেকে যেখানে লিখছে দেখো, T4 কশেরুকার নিচে এসে ট্রাকিয়া দুই ভাগে ভাগ হয়ে যায় এবং একটি ডান এবং একটি বাম ফুসফুসে প্রবেশ করে। এই অংশটিকে বলা হয় ব্রঙ্কাস। এটি একটি তরুণাস্থিনী, এটিও হচ্ছে তোমার কি তরুণাস্থিনীর মতো, এটা অনেকটা কিসের মতো, ট্রাকিয়ার মতোই। ব্রঙ্কের মাধ্যমে ট্রাকিয়া থেকে বায়ু কোথায় প্রবেশ করবে? ফুসফুসে প্রবেশ করবে। তাহলে এবার আসো, ফুসফুসে যদি প্রবেশ করে এরপর আমরা 3 নাম্বার টপিকে ঢুকবো, সেটা হচ্ছে শ্বসন অঞ্চল। শ্বসন অঞ্চল মানে যেখানে অ্যাকচুয়ালি শ্বসনটা ঘটতেছে। এটার সবার প্রথমে যার নাম আসবে তার নাম হলো ফুসফুস বা লাংস। ফুসফুস, আমরা তাহলে এখন একটু ফুসফুসে প্রবেশ করব। ফুসফুসটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সিকিউর জন্য। তাহলে দেখো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, কোনো কিছু মুখস্থ করার জিনিস এখানে নাই। আমি যখন একটা বক্ষগহ্বর রাখবো, খেয়াল করো, এখানে যখন আমি একটা বক্ষগহ্বর দেখাবো, এই যে এটা ধরো, এটা মনে করো একজন মানুষ, এই মানুষের বক্ষগহ্বর হচ্ছে এই রিজিয়নটা, ঠিক আছে? এই রিজিয়নটা হচ্ছে তার বক্ষগহ্বর, এই পুরো জায়গাটা হচ্ছে তার বক্ষগহ্বর, ঠিক আছে? আর বক্ষগহ্বরকে পৃথক করছে মধ্যচ্ছদা, দেন শুরু হয়েছে উদরগহ্বর, ঠিক আছে? এই বক্ষগহ্বরের যে এরিয়াটা আছে, আমরা এই এরিয়াটাকে কয়েকটা ভাগে ভাগ করি। যেমন হলো এটা একটা ভাগ, এটা একটা ভাগ, মাঝখানে একটা ভাগ। তাহলে এখানে একটা, এই মাঝখানেরটা একটা পার্ট বক্ষগহ্বরে, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, ঠিক আছে? এখানের মাঝখানে যে পার্টটা আছে, এই মাঝখানের পার্টটার একটা নাম আছে স্পেশাল। এই মাঝখানের পার্ট আমরা, এই যে ওভারঅল গহ্বর, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বক্ষগহ্বর বলি না? বক্ষগহ্বরের ইংরেজিকে আমরা বলি হলো থোরাসিক ক্যাভিটি। এটাকে ইংরেজিতে বলা হয় থোরাসিক ক্যাভিটি, THORACIC, আর এখানে থাকবে হচ্ছে ক্যাভিটি, থোরাসিক ক্যাভিটি। আর এটার মাঝখানে যে এরিয়াটা বলছি, এটার একটা স্পেশাল নাম আছে। এই স্পেশাল নামটা হলো, এটার নাম হলো মেডিয়াস্টিনাম। মেডিয়াস্টিনাম। তাহলে মাঝখানে যে এরিয়াটা, এটাকে আমরা বলি মেডিয়াস্টিনাম। আর এইগুলোকে বলা হয়, এই জায়গাটাকে বলা হয়, এটা এই জায়গাটাতে বলা হয় প্লুরাল ক্যাভিটি। প্লুরাল ক্যাভিটি। তাহলে আমাকে বলো, এই যে বক্ষগহ্বর আমরা জানি সবার প্রথমে, আমি আরেকবার একটু পরিষ্কার করে জিনিসটা আঁকি। এই জায়গাটাতে খেয়াল করো, এই জায়গাটাতে খেয়াল করো, এই যে এই ছবিটার দিকে একটু তাকাও। এটা তোমারটা, এটা পুরোটাই হচ্ছে তোমার বক্ষগহ্বর, ঠিক আছে? বক্ষগহ্বরে মেইনলি 3টে স্পেসিফিক অঙ্গ থাকে, একটা বাম ফুসফুস, একটা ডান ফুসফুস, আর একটা হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড যে এরিয়াটা জুড়ে থাকে এটা হচ্ছে মাঝখানে এরিয়াটা, আমি 3 ভাগে ভাগ করছিলাম না, একটা এ ভাগ, একটা এ ভাগ, আর একটা হলো এ ভাগ। হৃৎপিণ্ড যে ভাগে থাকে এটাকে আমরা বলি মেডিয়াস্টিনাম। আর এইখানে যে গহ্বরটা থাকে এটাকে আমরা বলি প্লুরাল গহ্বর বা প্লুরাল ক্যাভিটি। তাহলে থোরাসিক ক্যাভিটিকে আমরা 3 ভাগে ভাগ করি, 2টা প্লুরাল ক্যাভিটি, একটা মেডিয়াস্টিনাম। মেডিয়াস্টিনামে থাকে হৃৎপিণ্ড, প্লুরাল ক্যাভিটিগুলোতে কে থাকবে? ফুসফুস থাকবে। আশা করি বুঝাতে পারছিলাম এই জিনিসটা। তাহলে খেয়াল করো, এই বক্ষগহ্বর, উদরগহ্বর, এখানে অনেক কথা আছে। যেমন ধরো এই জায়গাটাতে, এই যে দেখো, এই হলো ট্রাকিয়া। ট্রাকিয়া এই জায়গায় T4 লেভেল বরাবর যখন আসছে তখন 2 ভাগে ভাগ হয়েছে, একটা ডান, একটা বাম। বামটা প্রবেশ করছে বাম ফুসফুসে, ডানটা প্রবেশ করছে ডান ফুসফুসে।
ডান ফুসফুসে গিয়ে ডান ফুসফুসে প্রবেশ করলো, বাম ফুসফুসটা বাম ফুসফুসে প্রবেশ করলো। আর মাঝখানে করে কে আছে এখানে? মাঝখানে করে একটা হার্ট আছে এখানে, ঠিক আছে? তাহলে এইটুকু আমরা বুঝলাম। তাহলে এবার অবস্থান যখন আমি ব্যাখ্যা করবো, তোমাদের বইয়ের ভাষায় কী বলছি খেয়াল করো। অবস্থান হলো বক্ষগহ্বরে ডায়াফ্রামের উপরে হৃৎপিণ্ডের দুই পাশে দুটি ফুসফুস অবস্থান করে। মানে বক্ষগহ্বরে থাকবে ডায়াফ্রামের উপরে, এই যে এটা হচ্ছে ডায়াফ্রাম, মধ্যচ্ছদা যেটা, বক্ষগহ্বরে ডায়াফ্রামের উপরে হৃৎপিণ্ডের দুই পাশে, এই যে হৃৎপিণ্ডের দুই পাশে দুইটা ফুসফুস অবস্থান করে। আশা করি তাহলে আমরা বুঝতে পারলাম। তাহলে এবার বাহ্যিক বৈশিষ্ট্যের মধ্যে আসো। এটার বাহ্যিক বৈশিষ্ট্যটা অ্যাকচুয়ালি কীরকম? এটার বাহ্যিক বৈশিষ্ট্য হচ্ছে হালকা গোলাপি রঙের। মেনলি আমরা যখন বয়স আমাদের যতই বাড়তে থাকে তখন এটার কালারটা গোলাপি থেকে কালো রঙের দিকে বেশি ধাবিত হয়। যখন একটা নতুন শিশু পৃথিবীতে আসে তখনই তার ফুসফুসের কালারটা গোলাপি থাকে, কিন্তু আমরা ওই দূষিত বায়ু নিতে নিতে, বিশেষ করে বাংলাদেশে যারা থাকে, হ্যাঁ, ওই বাংলাদেশে যারা থাকে তাদের তো তোমার মনে করো যে 10 বছরের মধ্যেই ফুসফুসটা কালো হয়ে পচে যায়, এরকম একটা অবস্থা হয়। আর ধূমবাইদের ক্ষেত্রে সেটা কালো হবে, এটা তো স্বাভাবিক। আর এটার যে কনসিস্টেন্সিটা, মানে এটা যে কীরকম, এটা কি শক্ত, ধরে দেখলে কি শক্ত হয়, নরম হয়, মানে এই জিনিসটাকে আমরা বলি কনসিস্টেন্সি। এটার যে কনসিস্টেন্সি সেটা অনেকটা স্পঞ্জের মতো, মানে এটা ধরলে তোমার মনে হবে যে তুমি একটা স্পঞ্জ ধরতেছো। তাহলে এটা, এই যে এটা একটা ফুসফুস, এই যে দেখো এটা অনেকটা গোলাপি কালারের মতো। এই গোলাপি কালারের জিনিসটা দেখতে অনেকটা সফট, মানে তোমার একটা কনসিস্টেন্সি হবে স্পঞ্জের মতো। গেল। তাহলে বাহ্যিক বৈশিষ্ট্য গেল। এরপর আসো ওজন। ডান ফুসফুসের একটা ওজন, বাম ফুসফুসের আরেকটা ওজন। ডান ফুসফুসটা একটু বড়, এটার ওজন হচ্ছে 625 গ্রাম। আর বাম ফুসফুসটা একটু ছোট, এটার ওজন হলো 665 গ্রাম, সরি 565 গ্রাম। তাহলে একটা 625 গ্রাম আর একটা হলো 525 গ্রাম। এখন কথা হলো, দুইটা যেহেতু একই অঙ্গ, তাহলে দুইটার সাইজ একই হওয়ার কথা, তার মানে একটা কম একটা বেশি, এটা কেন হচ্ছে? খেয়াল করো, এটার কেন আনসারটা আমি এখানে দিচ্ছি। এই যে বাম ফুসফুস যেটা আছে, এটা দেখতেই বোঝা যাচ্ছে বাম ফুসফুসটা একটু চেপে গেছে। এখন তোমাকে প্রশ্ন যদি করি আমি, কার জন্য চাপছে, তুমি দেখো হৃৎপিণ্ড, তোমার যে হৃৎপিণ্ড এটা ডান পাশেও আছে, বাট বাম পাশে একটু বেশি দূরে আছে। আমি যদি এবার আবার একটা মাছ রেখা বরাবর একটা টানি, এবার এটা ডান পাশেও একটা অংশ আছে, বাট ম্যাক্সিমাম এরিয়াটা বাম পাশে থাকে, যার ফলে এই হৃৎপিণ্ডের বাম অংশটা এই বাম ফুসফুসটাকে ঠেলতে থাকে। ঠেলতে কী হবে? ঠেললে এই জায়গায় একটা বাঁক সৃষ্টি হবে, মানে এখানে যে ফুসফুসটা আছে এই ফুসফুসের এই জায়গায় একটা বাঁক সৃষ্টি হবে। বাঁক মানে একটা খাঁজ। তুমি খেয়াল করো, এই জায়গায় একটা খাঁজ সৃষ্টি হয়েছে। খাঁজ কোনো একটা জায়গায়, বায়োলজিতে আমরা খাঁজ বোঝানোর জন্য একটা শব্দ ইউজ করি যেটার নাম হচ্ছে নচ। নচ, নচ মানে হচ্ছে খাঁজ। এই নচটা সৃষ্টি হয়েছে কার জন্য? অবশ্যই এটা হৃৎপিণ্ডের জন্য। হৃৎপিণ্ডের জন্য যে নচ সৃষ্টি, হৃৎপিণ্ডকে বোঝানোর জন্য আমরা যে শব্দটা ইউজ করি সেটা হচ্ছে কার্ডিয়াক। তার মানে এই নচটার নাম হবে কার্ডিয়াক নচ। নচটার নাম কি? কার্ডিয়াক নচ। তাহলে এই কার্ডিয়াক নচের কারণে তোমার বাম ফুসফুসটা আয়তনে একটু কমে যায়, একটু ছোট হয়, যার ফলে ডান ফুসফুস থেকে বাম ফুসফুসটা একটু আকারে ছোট থাকে। তাহলে ডান ফুসফুসের ওজন হচ্ছে 625 গ্রাম আর বাম ফুসফুসের ওজন হচ্ছে 565 গ্রাম। আর আবরণের কথা যখন আসবে, ফুসফুসের একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ফুসফুসের আবরণ। যেমন তুমি এই জায়গাটাতে খেয়াল করো, এই জায়গাটায় এটা একটা ফুসফুস, এই যে এই পার্টটা হলো একটা ফুসফুসের পার্ট। আমি এখানে আঁকতেছি, বোঝার চেষ্টা করো। আমি লাল কালার দিয়ে যেটা আঁকছি ওটা হচ্ছে একটা ফুসফুস। এই ফুসফুসের মধ্যে প্রবেশ করছে কে? এই ব্রঙ্কাসটা প্রবেশ করছে, তাই তো? এবার এই সেম ফুসফুসের মধ্যে তুমি একটু খেয়াল করো, এই সেম ফুসফুসের মধ্যে ফুসফুসের একটা আবরণ আছে যেটা ফুসফুসকে চারদিক থেকে আবৃত করে থাকে। তাহলে এটা হচ্ছে ওই আবরণটা, ঠিক আছে? এই আবরণটা দেখো এখানে এসে শেষ, আবার এদিকে গেছে, মানে দুইটা লেয়ার আছে, একটা বাইরের লেয়ার, একটা ভিতরের লেয়ার। তাহলে এই আবরণটা এটা কাকে আবৃত করে আছে? এটা ফুসফুসকে আবৃত করে আছে। তাহলে এই হলো আবরণ। তাহলে এটা কয় লেয়ার বিশিষ্ট? এটা 2 লেয়ার বিশিষ্ট একটা আবরণ। বুঝতেই পারতো যে এটার কাজ কী হবে। এটার কাজ হচ্ছে ফুসফুসকে মানে প্রসারিত হওয়া, ফুসফুস যে সংকুচিত প্রসারিত হয়, ওই ফুসফুসটাকে সংকুচিত প্রসারিত হওয়ার জন্য প্রপার স্পেস দেওয়া, মানে জায়গা দেওয়া, এবং তাকে কমফোর্ট জোনে রাখা, একটা নরম পরিবেশে থাকে রাখা, যেখানে কোনো ঘর্ষণ থাকবে না, কোনো ফ্রিকশন থাকবে না, ঠিক আছে? তাহলে তাহলে এটা যদি ফুসফুস হয়, তাহলে এই পুরো পার্টটা হচ্ছে ফুসফুস। আর ফুসফুসের বাইরে এরিয়াটা হলো তোমার কি? ফুসফুসের বাইরের এরিয়াটা হলো ফুসফুসের আবরণ। এই যে ফুসফুসের বাইরের এরিয়াটা 2 লেয়ার বিশিষ্ট এরিয়া, এটাকে ইংরেজিতে বলা হয় প্লেউরা, বাংলা করলে হয় প্লুরা। অনেকে এটাকে প্লুরা উচ্চারণ করে, এই কারণে প্লুরা বলে।
বাট এটা প্লিওরা বলা হয়, প্লিওরা। ঠিক আছে, ইংরেজিতে বলা হয় প্লিওরা। তাহলে ইংরেজিতে যদি এটা প্লিওরা হয় তাহলে এটার দুইটা লেয়ার, একটা বাইরের লেয়ার, একটা ভিতরের লেয়ার। বাইরের লেয়ার, ভিতরের লেয়ার। অলওয়েজ মাথায় রাখবা যেটা বাইরের লেয়ার, এই বাইরের লেয়ারের নামকে আমরা বলি সেরাস লেয়ার, সরি এই বাইরের লেয়ারকে আমরা অলওয়েজ বলি প্যারাইটাল লেয়ার। প্যারাইটাল, বাইরের লেয়ার মানে হলো প্যারাইটাল লেয়ার, আর ভিতরের লেয়ার মানে হলো ভিসেরাল লেয়ার। তাহলে দুইটা লেয়ার, একটা প্যারাইটাল আর একটা ভিসেরাল। তাহলে ফুসফুসের প্রথম কথা হচ্ছে ফুসফুসের আবরণের নাম প্লোরা। ফুসফুসের আবরণের নাম প্লোরা। এটা 2 স্তর বিশিষ্ট। এটার মধ্যে 2টা লেয়ার পাওয়া যায়, যেটা বাইরের লেয়ার ওটার নাম হচ্ছে প্যারাইটাল লেয়ার, আর যেটা ভিতরের লেয়ার ওটার নাম হচ্ছে ভিসেরাল লেয়ার। কিভাবে এটা সৃষ্টি হয়েছে? যেমন মনে করো যে আমাদের যখন ফুসফুস সৃষ্টি হয়, ফুসফুস এটা মনে করো ব্রঙ্কাস, ফুসফুসটা তখন এত ছোট থাকে, খুবই ছোট থাকে। এই ফুসফুসের যে আবরণটা, এই আবরণটা থাকে হচ্ছে এরকম, মানে এই যে এটা মনে করো প্লুরাল ক্যাভিটি, মানে আমি যে গহ্বরের মধ্যে ফুসফুসটা জন্ম নেবে, এখনও কিন্তু ফুসফুস জন্ম নেয় নাই। ঠিক আছে, ফুসফুস যেহেতু জন্ম নেয় নাই, তার মানে কি এই এটা হচ্ছে ফুসফুসের আবরণ প্লুরা, যেটা প্লুরাল ক্যাভিটির মধ্যে আগে থেকে আছে। এই ফুসফুসের আবরণটা আগে থেকে এখানে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ফুসফুস। এই ফুসফুস যখন আস্তে আস্তে বড় হবে, বড় হলে তোমার গ্যাস করো তো কোন লেয়ারটাকে ঠেলে ঠেলে ঢুকতেছে? সেই ভিসারাল লেয়ার যেটা আছে এটাকে ঠেলে ঠেলে ঢুকতেছে না? তাহলে এই আবার বড় হবে, আরও বড় হবে, বড় হতে হতে সে এইরকম একটা শেপ ধারণ করবে। এইরকম শেপ ধারণ করলে তোমার সে ভিতরে ঠেলে নিয়ে যাবে কাকে? ওই ভিসারাল লেয়ারটাকে ভিতরে ঠেলে নিয়ে যাবে। তার মানে তোমার প্লুরা যেটা, সেটা কিন্তু আগে থেকেই থাকে, এর ভিতরে গিয়ে কে ঢুকে? ফুসফুসটা গিয়ে ঢুকে। বুঝতে পারছি? তাহলে এটা অনেকটা এই জিনিসটা দেখো। তাহলে এটা হলো প্যারাইটাল আর এটা হলো ভিসারাল। এখানে প্যারাইটাল এবং ভিসারালের মাঝখানে কি হয়? এই প্যারাইটাল এবং ভিসারালের মাঝখানে দেখো একটা স্পেস আছে। এই স্পেসটাকে বলা হয় সেরাস স্পেস। এটাকে বলা হয় সেরাস স্পেস। স্পেস মানে জায়গা, সেরাস মানে এখানে এক ধরনের ফ্লুইড থাকে, এক ধরনের তরল থাকে। তরল জিনিসটাকে বলা হয় সেরাস ফ্লুইড। এখানে তরল জিনিসটাকে বলা হয় সেরাস ফ্লুইড। তুমি গ্যাস করতে পারো যে ফ্লুইডটা কেন দিছে? তুমি যেটা আন্দাজ করবা ওইটাই হবে এখানে। কারণ হলো এই ফুসফুসের কাজ হচ্ছে একবার সংকুচিত হওয়া, একবার প্রসারিত হওয়া। তো তাকে এমন একটা পরিবেশে রাখতে হবে যেখানে ঘর্ষণ একদম মিনিমাম লেভেলে থাকে। তো ঘর্ষণ যদি আমি মিনিমাম লেভেলে রাখতে চাই, তাহলে তাকে একটা পানিপূর্ণ থলির এগেনস্টে যদি আমি সংকুচিত প্রসারিত করি, তাহলে তার ঘর্ষণের মাত্রা সর্বনিম্ন হবে। বুঝতে পারছো জিনিসটা? তাহলে একটা প্লুরা, ফুসফুসের আবরণের নাম হলো প্লুরা। এটার মধ্যে 2টা লেয়ার থাকে, একটা প্যারাইটাল লেয়ার আর একটা হলো ভিসারাল লেয়ার। আর প্যারাইটাল লেয়ার আর ভিসারাল লেয়ারের মাঝখানে যে একটা তরল থাকে, যেটাকে আমরা বলি সেরাস ফ্লুইড। তাহলে দেখো এখন আমরা একটু মিলাই। তাহলে আবরণী ফুসফুসের প্লুরা নামক একটা দ্বিস্তরীয় আবরণী দ্বারা আবৃত থাকে। এটার বাইরের স্তরকে আমরা বলি প্যারাইটাল প্লুরা, ভিতরের স্তরকে আমরা বলি ভিসারাল প্লুরা। এই যে প্যারাইটাল প্লুরা, ভিসারাল প্লুরা। আর প্যারাইটাল প্লুরা এবং ভিসারাল প্লুরার মাঝখানে যে রসটা থাকে এটাকে আমরা বলি সেরাস রস বা প্লুরাল রস। ঠিক আছে, আর ফুসফুসকে এটা কাজ হচ্ছে ফুসফুসকে ঘর্ষণের হাত থেকে রক্ষা করা। এরপর আসো আরেকটা টার্ম, যে টার্মটা হলো হাইলাম। তাহলে হোয়াট ইজ হাইলাম? তোমাকে একটু আগে বললাম এই জায়গাটা দিয়ে, এই জায়গা জুড়ে আমি আরেকটু ফোকাস করাই। দেখো, খেয়াল করো, এই জায়গায় যে জায়গাটা দিয়ে তোমাকে ঢুকছে, যে জায়গাটা দিয়ে তোমার হচ্ছে এই যে ব্রঙ্কাসটা ঢুকলো, ব্রঙ্কাস যেদিকে ঢুকছে ওই জায়গাটাতে কিন্তু কোনো প্লুরা আবৃত করে না। প্লুরা কিন্তু এখানে এসে শেষ, এই জায়গাটাতে শেষ। যেমন এখানে প্লুরা এই জায়গায় শেষ। ঠিক আছে, এই জায়গাটাতে কিন্তু কোনো প্লুরা আবৃত করে না। এই যে জায়গাটা দিয়ে কোনো একটা ব্রঙ্কাস কোনো একটা ফুসফুসে প্রবেশ করে এবং এটা প্লুরা দ্বারা অনাবৃত থাকে, ওই জায়গাটাকে বলা হয় হাইলাম। 2টা পয়েন্ট বলছি, যে জায়গা দিয়ে কোনো কিছু ফুসফুসে প্রবেশ করে অথবা বের হয়। দ্বিতীয় কথা হলো এখানে কোনো প্লুরা এটাকে আবৃত করবে না। তাহলে এই দুটো জিনিসকে একত্রে বলা হয়, মানে এইটাকে বলা হয় হচ্ছে হাইলাম। তাহলে ফুসফুসের যে অংশ দিয়ে ফুসফুসে ব্রঙ্কাস, ধমনী, শিরা এগুলো প্রবেশ করে তাকেই বলা হয় হাইলাম। তাহলে আমি যখন একটা ফুসফুসকে পাশ থেকে দেখব, আমি যখন এই সাইডটা দেখব, এই সাইড থেকে যখন এটাকে দেখব, তখন এই জিনিসটা দেখতে অনেকটা এরকম লাগবে। এই যে ফুসফুসের এটা পার্শ্ব দৃশ্য, এটা হচ্ছে হাইলাম। এটা একটা নন প্লুরাল এরিয়া। নন প্লুরাল এরিয়া মানে কি? এটাতে কোনো প্লুরা আবৃত করে না, এটাকে বলা হয় হাইলাম। বুঝতে পারছি? এই যে দেখো, এই ছবিটার দিকে দেখো, এই ফুসফুসকে যখন আমি টেনে দিকে দেখবো, পার্শ্ব দৃশ্য দেখবো, তখন এই জায়গাটা অনেক লম্বা একটা জায়গা, এই জায়গাটাকে আমরা বলি হলো হাইলাম। বুঝতে পারছি জিনিসটা? তাহলে এখন হাইলাম দিয়ে তোমাকে বুঝতে পারতেছো কিছু জিনিস ঢুকবে আর কিছু জিনিস বাইরে বের হবে। কি কি জিনিস ঢুকবে?
একটা তো ব্রঙ্কাস ঢুকবে, আমরা জানি সেটা। আরেকটা জিনিস ঢুকবে, কোনো অঙ্গে কোনো একটা রক্তনালিকা যদি প্রবেশ করে, ওটা আমরা জানি ওটা একটা ধমনী। ফুসফুসে যে ধমনী প্রবেশ করবে এটার নাম কি? ফুসফুসীয় ধমনী বা পালমোনারি আর্টারি। এগুলো প্রবেশ করবে হাইলাম দিয়ে। আর বের হবে কি? ফুসফুসীয় শিরা বের হবে, আর বের হবে লসিকা নালী। এটা তুমি এখন বুঝবে না, এটা যখন রক্তের চ্যাপ্টার বোঝাবো পড়াবো তখন ওখান থেকে বুঝে নিতে পারবা লসিকা নালী কী জিনিস। আচ্ছা, তাহলে এই হলো কথা। এরপরে আসো, ফুসফুসকে আমরা কয়েকটা লোব এবং সেগমেন্টে ভাগ করতে পারি। লোব মানে হচ্ছে দেখো, যেমন ফুসফুস অনেক বড় একটা অঙ্গ, এই যে এত বড় একটা অঙ্গ। ফুসফুসকে বোঝার সুবিধার্থে বা ফুসফুসের আল্লাহ এভাবেই সৃষ্টি করছেন, ফুসফুস ওভারঅল যে ফুসফুসটা আছে এটাকে আমরা 3টা রিজিয়নে ভাগ করি। যেটা ডান ফুসফুস, এটাকে দেখো 2টা লাইন গেছে, এই বরাবর একটা লাইন গেছে, এই বরাবর একটা লাইন গেছে। এই যে লাইনগুলা, এগুলোকে বলা হয় ফিশার। এইগুলোকে কী বলা হয়? ফিশার বলা হয়। আমি একটু পর দেখাবো ফিশার দেখতে কীরকম। এই একটা এই লাইন, এটা ডান ফুসফুসের জন্য বলতেছি, কিন্তু ডান ফুসফুসে 2টা ফিশার থাকে। এই যে 2টা ফিশার যে যায়, একটা হচ্ছে অনুপ্রস্থ বরাবর যায়, একটা অনুদৈর্ঘ্য অর্ধ অনুদৈর্ঘ্য বরাবর যায়। তাহলে এই 2টা ফিশার তোমার ডান ফুসফুসকে 3টা অংশে ভাগ করে, এগুলোকে বলা হয় লোব। তাহলে ডান ফুসফুসের লোব সংখ্যা কত? 3টা। তুমি যদি বাম ফুসফুসে আসো, বাম ফুসফুসে ফিশার থাকবে একটা। যদি বাম ফুসফুসে ফিশার একটা থাকে, তাহলে সেখানে লোব কয়টা তৈরি হবে? 2টা লোব তৈরি হবে। তাহলে এখানে প্রশ্ন অনেকগুলো চলে আসে। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি বাম ফুসফুস আর ডান ফুসফুসের মধ্যে ডিফারেন্স কি, প্রথম কথা হচ্ছে তার মধ্যে লোব থাকবে কয়টা? বাম ফুসফুসে লোব থাকবে 2টা, ডান ফুসফুসে লোব থাকবে 3টা। এখন যদি জিজ্ঞেস করি ফিশার কয়টা, যেহেতু এটার মধ্যে 2টা লোব, তার মানে ফিশার থাকবে একটা, ওটার মধ্যে 3টা লোব, ফিশার থাকবে 2টা। কোনটা বড় বলছিলাম? বাম ফুসফুস বড় বলছি নাকি ডান ফুসফুস বড় বলছি? সাইজের ক্ষেত্রে ডান ফুসফুস বড়, বাম ফুসফুস ছোট। একটা নচের কথা বলছি না, কার্ডিয়াক নচ। কার্ডিয়াক নচ কোনটাতে থাকবে? কার্ডিয়াক নচ কোনটাতে থাকবে মনে করার চেষ্টা করো। কার্ডিয়াক নচ থাকবে হচ্ছে বাম পাশে, ডান পাশে কোনো কার্ডিয়াক নচ থাকবে না। আর এটার ওজন কত বলছি? 565, এটার নাম হচ্ছে ওজন হচ্ছে 625 গ্রাম। বুঝতে পারছি? এটা হচ্ছে বাম ফুসফুস আর ডান ফুসফুসের মধ্যে পার্থক্য। আশা করি বুঝছো। এরপরে আসো, এই যে প্রতিটা সেগমেন্ট, এই যে প্রতিটা লোব, এই প্রতিটা লোব যেমন দেখো, এই যে সেগমেন্ট এটা আরও কয়েকটা খণ্ডে ভাগ হয়, মানে এটা একটা লোব না, এই লোবটা আরও কয়েকটা খণ্ডে ভাগ হয়, এই লোবটা আরও কয়েকটা খণ্ডে ভাগ হয়, এই লোবটা আরও কয়েকটা খণ্ডে ভাগ হয়, এগুলোকে বলা হয় সেগমেন্ট। এরকম তোমার ডান ফুসফুস যেটা আছে, এটা টোটাল 10টা সেগমেন্টে ভাগ করা হয়। 10টা সেগমেন্টে ভাগ থাকে টোটাল, এখানে যতগুলো, এখানে যতগুলো, এখানে যতগুলো, 10টা। আর বাম ফুসফুস যেটা আছে, এটা টোটাল 8টা সেগমেন্টে ভাগ হয়। তাহলে ডান আর বামের মধ্যে আরও একটা ডিফারেন্স পাইছি। একটা ডান, একটা হলো 10টা সেগমেন্ট, আর একটা হলো 8টা সেগমেন্ট। বুঝতে পারছি জিনিসটা? আর বাম ফুসফুসে একটা খাঁজ থাকে, যেটাকে হৃদখাঁজ বলা হয়, ওই যে কার্ডিয়াক নচ, এতটুকুই। তাহলে আজকে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে ফুসফুস সম্পর্কে জানলাম। আমরা নেক্সট ক্লাসে, শুক্রবারে অফলাইন ক্লাসে, আমরা এই শ্বসন বৃক্ষ সম্পর্কে বিস্তারিত জানবো। আমাদের ইন্টারেস্টিং একটা পড়া ওয়েট করতেছে। তাহলে আমরা এটা নেক্সট ক্লাসের জন্য রেখে দিই। এটা আমার অফলাইনে বুঝাতে ভালো লাগে, মানে এটা অফলাইনে বুঝতে হয় ভালো করে, এখানে বুঝলে মানে জিনিসটা মাথায় ঢুকবে না খুব একটা বেশি। তাহলে এতটুকু থাকলো। তোমরা এই একটা কাজ করবো, যদি কোনো কিছু না বুঝে থাকো ভিডিওটা একটু টেনে টেনে দেখবা, কোনো কিছু না বুঝে নেক্সট ক্লাসে আসবে না, আর আমি এখান থেকে পড়া ধরবো নেক্সট ক্লাসে। ঠিক আছে? আল্লাহ হাফিজ।